আমরা ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন, আপনাদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের খুব জরুরি সমস্যাগুলি নিয়ে লড়াই আন্দোলন করে চলেছি। আমরা গত 12 তারিখে তো ডেপুটেশন চাইলাম, না এই যে গতকালকে 11 তারিখেও খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের সমস্যা নিয়ে আমরা আমাদের অধিকর্তার কাছে ডেপুটেশন চাই। উনি ডেপুটেশন নেবেন না এমন বলেননি, কিন্তু উনি পরে নেবেন, ওই দিন ওনার সময় নাই। কিন্তু এটা এইরকম একটা জ্বলন্ত সমস্যা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ত্রিপুরা রাজ্যে প্রাথমিক স্কুলগুলির মধ্যে প্রাক প্রাথমিক শাখা বা ক্লাস খোলা হচ্ছে, এবং এই পরিস্থিতিতে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সমস্ত শিশু ওই প্রাক প্রাথমিক ক্লাসে চলে যাচ্ছে, এবং এর ফলে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে 3 থেকে 6 বছরের শিশুর সংখ্যা প্রায় শূন্যর কোঠায় এসে ঠেকছে কোনো কোনো জায়গাতে। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আমাদের কর্মীরা যেমন আমাদের জানিয়েছেন, তেমনি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা হিতাকাঙ্ক্ষী সমাজের, যারা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যাদের আগ্রহ আছে, তারাও এই বিষয়গুলি নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা গত 9 এপ্রিলও এই বিষয়টা নিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হই, কিন্তু আমরা কোনো সদর্থক পদক্ষেপ দপ্তরের পক্ষে এখনো পর্যন্ত দেখিনি। আমরা কেন চাইছি, আমি খুব সংক্ষেপে এটা বলছি যে আসলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি হলো একটা সার্বিক পরিষেবা দেওয়ার জায়গা, যেখানে ECCED বলা হয়, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুর শৈশব একটা অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষার মধ্য দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা শিক্ষা পাবে। সেখানে তাদের স্বাস্থ্য, পুষ্টি, তাদের টিকাকরণ, এই সমস্ত কর্মসূচিগুলি ওইখানে চলবে। একেবারে এক্সপেক্টেন্ট মাদার, যা সন্তান সম্ভবা মা থেকে শুরু হয়ে 6 বছর পর্যন্ত শিশুর বয়স ততক্ষণ চলবে, এবং 6 বছর উত্তীর্ণ হলে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে যাবে। এই যে কেন্দ্রগুলি শুরু হয়েছিল 1975 সালে, এবং ইউনিসেফের সহযোগিতায়, আমাদের এই ইউনিসেফের প্রতিনিধিরা আমাদের এই ত্রিপুরা রাজ্যেও এসেছিলেন, এবং তখন পরীক্ষামূলক প্রজেক্ট ছিল ছাউমনু টিডি ব্লক। তখন এই ছাউমনু টিডি ব্লকে এটা খুলেছিল 100 সেন্টার নিয়ে। ইউনিসেফের প্রতিনিধিরা প্রত্যন্ত অঞ্চলগুলিতে গেছেন, এবং যে কনসেপ্ট ছিল যে অপ্রথাগত শিক্ষা, শিশু খুশি মনে হাসতে খেলতে আনন্দের সঙ্গে সে শিক্ষা পাবে, যে শিক্ষা তাকে আস্তে আস্তে প্রথাগত শিক্ষার দিকে আকর্ষণ করবে। কিন্তু রাজ্য সরকার এখন যে ব্যবস্থাটা করছে, তাতে শিশু হয়তো কিছু ইংরেজি বলতে পারবে, কিন্তু তার যে অন্য বিকাশগুলি, তার শৈশবের বিকাশ হওয়া আটকে যাবে। ফলে আমরা চাইছি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যাতে চালু থাকে আগের মতন, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ত্রিপুরা রাজ্যে খোলার আগে ত্রিপুরা রাজ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা কেন্দ্র ছিল, সেখানে বালোয়ারি কেন্দ্র ছিল। বালোয়ারি এবং অঙ্গনওয়াড়ি দুটো কেন্দ্র থেকেই শিশুরা 6 বছর বয়সপ্রাপ্ত হলে তারা যেত, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে সে এই শিক্ষা লাভ করেছে এই মর্মে কেন্দ্রের দিদিমণির একটি সার্টিফিকেট দিতেন। এই সার্টিফিকেট মূলে তারা প্রাইমারি স্কুলে, প্রাথমিক স্কুলের 1-এ ভর্তি হতে পারবেন। আমরা এই ব্যবস্থাটা ফেরত পেতে চাই, শুধু এই কারণে নয় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে তারা বন্ধ করে দেবে। আমরা এই জন্যে ফেরত পেতে চাই যে ত্রিপুরা রাজ্যের যে এতগুলো সেন্টার আছে, এই সেন্টারগুলির মধ্যে আমাদের শিশুরা যাতে ঠিকভাবে আসে, তারা যাতে তাদের অপ্রথাগত শিক্ষার মধ্য দিয়ে স্বাস্থ্য, পুষ্টি, টিকাকরণ, এই সমস্ত পরিষেবাগুলি পায়। আমাদের মাননীয় মন্ত্রী গত কয়েকদিন আগে, মনে হয় 10 তারিখ কি 9 তারিখ, একটি সাংবাদিক সম্মেলন করেছেন সম্ভবত, আমি পত্রপত্রিকায় দেখেছি, সামাজিক মাধ্যমেও এসেছে। তিনিও কিন্তু এই বিষয়টির কথা বলেছেন যে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, এর জন্য তিনি 100 ইংলিশ মিডিয়াম সেন্টার খুলবেন এইরকম বলেছে। তো আমরা মনে করি যে এটা প্রেসক্রিপশন হলো না,
100 ইংলিশ মিডিয়াম স্কুল খুললে আসলে আমাদের রাজ্যের যে প্রাক প্রাথমিক স্তরের যে শিশুরা আছে তাদের কোনো উপকারে আসবে না। ইংলিশ মিডিয়াম স্কুল খুলতেই পারেন দপ্তর, ইচ্ছে করলেই খুলতে পারেন, কিন্তু আমরা সেটা চাই যে এই সমস্ত স্কুলগুলির মধ্যে আমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে পরিষেবাগুলি আছে এই পরিষেবাগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে দেওয়া হোক এবং এগুলো চলতে থাকুক। উনি বলেছেন যে আমাদের সেন্টারগুলির ছাত্র সংখ্যা ইত্যাদি কমে গেছে, তিনি একটা সংখ্যারও উল্লেখ করেছেন, আমি যদি খুব ভুল না করি তাহলে 2,36,900 সামথিং উনি বলেছেন। আমি খুব বিনয়ের সঙ্গে বলতে চাই মাননীয় মন্ত্রী যেন দেখেন যে আমাদের 2024-25 এই সংখ্যাটা ছিল 2,91,000 মতন, এবং 2023-24 ছিল 3,06,000-এরও বেশি। এই যে শিশুর সংখ্যা কমে যাচ্ছে, এটা একদিকে যেমন প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে প্রাথমিক ক্লাস যুক্ত করছে, পাশাপাশি বাধ্যতামূলক FRS, এই যে ফেস রিকগনিশন সিস্টেম, যেখানে সব শিশু আসতে পারছে না, সব শিশুর ফেস রিকগনিশন হচ্ছে না, ফলেও অনেক শিশু এই অঙ্গনওয়াড়ির পরিষেবা থেকে বাদ যাচ্ছে। তো আমাদের দাবি হলো যে FRS যে সিস্টেম এটাকে তুলে নেওয়া হোক। সারা ভারতবর্ষ জুড়ে এই সিস্টেম তুলে নেওয়ার জন্য লড়াই চলছে, একটি কেসও হয়েছে ইতিমধ্যে কর্ণাটক হাইকোর্টে, এবং কর্ণাটক রাজ্য সরকার এবং দিল্লির যে আমাদের যে শিশু মন্ত্রণালয় আছে সেখানে তারা জানতে চেয়েছেন কেন FRS বাধ্যতামূলক করা হবে। কারণ শিশুর যে খাবার পাওয়ার যে অধিকার, খাদ্যের অধিকার, 16 বছর পর্যন্ত মা এবং শিশুদের খাদ্য পাওয়ার অধিকার আইনি অধিকার, খাদ্য নিরাপত্তা আইনে এই অধিকার দেওয়া হয়েছে। ফলে FRS সিস্টেম চালু হলে এই আইনের লঙ্ঘন করা হয়, এই আইনের লঙ্ঘন হয়। আমরা চাই যে সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এই বিষয়টা প্রত্যাহার করুক, FRS সিস্টেম প্রত্যাহার করুক। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী অনেক কিছু বলেছেন, আমরা খুব উদ্বিগ্ন এসব শুনে, কারণ আমরা আশা করেছিলাম যে অনেক দিন পরে তিনি সাংবাদিক সম্মেলন করুন আর যাই করুন, উনি আমাদের একটা আশার আলো দেখাবেন। তিনি এক কথাই বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের আর বেতন বাড়বেন না। এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে অনেক রাজ্য থেকে আমাদের রাজ্যে নাকি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ভাতা বেশি পান। মূলত আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা বেশিরভাগ পান 8,000 টাকা কর্মী এবং 5,000 টাকা সহায়িকারা। আর আগের যারা আছেন, যারা বামফ্রন্টের সময়ের ডিএর সুযোগটা পেয়েছেন, 18 পর্যন্ত আমাদের রাজ্য থেকে ডিএ রাজ্যের বামফ্রন্ট সরকার কর্মীদের যখন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হতো তখন একটা থোক টাকা দিত, ওইটা পেয়ে এখন 9,000, 9,500, 10,000, 10,500 পর্যন্ত অনেকে পান, কিন্তু এরপরে আর তাদের বেতন ভাতা বাড়ছে না। কিন্তু রাজ্যে মানে সারা দেশের অন্তত 20টি রাজ্য আছে, এমনকি আন্দামান নিকোবরের মতন ছোট রাজ্যও আমাদের রাজ্য থেকে বেতন ভাতা বেশি দেয়। একমাত্র বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং আসাম, এই দুটো রাজ্যে আমাদের চাইতে কম ভাতা দেয়। আর উত্তর পূর্বাঞ্চলের কত দেওয়া হচ্ছে সেই বিষয়টা আমাদের কাছে খবর নাই। উত্তর পূর্বাঞ্চল এর থেকে বেশি দেয় কিনা আমরা জানি না, নাগাল্যান্ড বা মিজোরাম। কিন্তু আসাম অত বড় রাজ্য, উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, তারা কিন্তু 6,000 টাকা, 5,000 টাকা এরকম দেয়। কে কোন রাজ্য কত বেতন দেয় তার চার্ট আমাদের কাছে আছে, আপনারা চাইলে সেটা আপনাদের দিতে পারেন। একটা লক্ষ্য করলাম যে আমাদের মাননীয় মন্ত্রী গ্র্যাচুইটির কথা বলার সময় তিনি বললেন যে দেবেন না, এরকম বলেননি। তিনিও বলছেন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিন্তু এটা বিচারাধীন। আমরা পরিষ্কার জানাতে চাই যে সুপ্রিম কোর্ট 2022-এ রায় দেওয়ার পরে গ্র্যাচুইটি দেওয়ার জন্য আমাদের রাজ্যে এটা না দেওয়ার পর, আমাদের আবেদন নিবেদন ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে কেস হয়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গ্র্যাচুইটি দেওয়ার জন্য রায় দেয়, এবং অতি সম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই এপ্রিল মাসে আবারও গ্র্যাচুইটি দেওয়ার জন্য রায় দিয়েছে। সুতরাং এই গ্র্যাচুইটি সরকারকে দিতে হবে, আমরা জানি। আমরা হয়তো আমাদের লড়াই করতে হবে, আর এই লড়াইটা যাতে জোরদার হয় এই জন্যই আমরা সাংবাদিক বন্ধুদের ডেকেছি। আপনাদের কলম নিশ্চয়ই এরকমভাবে শানিত হবে যে রাজ্যের মানুষ আমাদের এই দাবিগুলির পাশে এসে দাঁড়াবেন এবং এই দাবিগুলি সম্পর্কে সোচ্চার হবেন। তিনি বলছেন যে বেতন ভাতা বাড়ানো যাবে না ইত্যাদি ইত্যাদি।
আমি জানার জন্য বলছি যে গুজরাট হাইকোর্টে বেতন বৃদ্ধি করার জন্য এবং কর্মীদের নিয়মিত করার জন্য, কারণ সুপ্রিম কোর্ট গ্র্যাচুইটির রায় দেওয়ার সময় বলেছে যে কর্মীদের নিয়মিত করে তাদের উপর যে কাজের লোড এবং তারা 2টি আইন মোতাবেক কাজ করে, এর ফলে তাদের নিয়মিত করা প্রয়োজন এবং তাদের বেতন ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। ফলে এই জায়গাতে গুজরাট হাইকোর্টে একটি কেস হয়েছে। গুজরাট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ দুটোই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন রেগুলার স্কেলে দেওয়ার জন্য রায় দিয়েছে। এখন গুজরাট হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছে। এটা দুঃখের হলেও সত্য যে এই যে সারা দেশে এত এত লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এবং কর্মীরা কাজ করছেন, কিন্তু রাজ্যগুলির মধ্যে এমন এমন সরকার অনেক জায়গাতেই বসে আছেন যারা সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করে লক্ষ কোটি টাকা খরচ করেন, কিন্তু কর্মী সহায়িকাদের সামান্য গ্র্যাচুইটির টাকাটা তারা দিতে চান না। আমরা চাইব রাজ্যের সরকার সহৃদয় হয়ে খুব দ্রুত এই গ্র্যাচুইটি দিক এবং তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করুক। তিনি বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের রেগুলার করা যাবে না কারণ কোনো নিয়োগ নীতি নেই, ইত্যাদি ইত্যাদি। আমরা খুব বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই যে এই সময়ের মধ্যে আমাদের অনেক অঙ্গনওয়াড়ি কর্মীকে জোর করে ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে। অনেক সেন্টার খালি হয়েছে কারণ আমাদের পুরনো কর্মীরা অবসরে গেছেন। এইগুলির মধ্যে নিয়োগ প্রক্রিয়া আমরা দেখছি যে খুব ব্যাহত হচ্ছে। আপনাদের পত্রপত্রিকা সংবাদ মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এতদিন ধরে লোক নাই, ইত্যাদি ইত্যাদি। কারণ এখানে একটা কিছু স্বার্থান্বেষী লোক দলাদলি করে শিশুদের এই যে কল্যাণের যে কর্মসূচি তাকে ব্যাহত করছে। আমরা চাই কেন্দ্রীয় সরকারের যে নিয়োগ পদ্ধতি আছে তাকে মেনে রাজ্য সরকার এখানে নিয়োগ প্রক্রিয়া চালু করুক এবং যাতে কেন্দ্রগুলি সুষ্ঠুভাবে চলতে পারে। রাজ্য সরকার বলছেন যে আমরা সময় মতো বেতন দিতে পারছি না, ঢুকে যাবে ইত্যাদি। আমরা 9 এপ্রিল যখন ডেপুটেশন দিয়েছিলাম তখনও মাননীয় অধিকর্তা আমাদের বলেছিলেন যে এরকম আর হবে না, এখন থেকে ঢুকে যাবে। কিন্তু খুব দুঃখের হলেও সত্য, আমরা 10 জুন পর্যন্ত খবর জানি যে আমাদের কর্মীদের অ্যাকাউন্টে কি রাজ্যের কি কেন্দ্রের কোনো অ্যাকাউন্ট টাকা ঢুকেনি। আপনারা জানেন যে তারা কত কম বেতন পেয়ে কাজ করছেন, ফলে তাদের এই টাকা যাতে যতটুকুনি পান সময় মতো ঢুকে এই চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় হলো তিনি বলছেন যে তারা এই কি অনারিয়াম বেসড ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে তিনি বলছেন রোস্টার কীভাবে মেনটেন হবে, কিভাবে তাদের নিয়োগ হবে। আমরা সবিনয়ে বলবো যে অঙ্গনওয়াড়ি হলো একটি কল্যাণকামী কর্মসূচি, কল্যাণ শিশুদের মায়েদের কল্যাণের জন্য। তার নিয়োগ প্রক্রিয়া আলাদাই হবে এবং সেটা সরকার ঠিক করবেন কিভাবে হবে। কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রোস্টার মানা, ST SC মানা খুব কষ্ট, কারণ এখানে স্থানীয় মেয়ে নিতে হবে, মেয়ে হবে না, আনমেরিড হলে হবে না। এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলি খুব সংবেদনশীল বিষয়, যেগুলি ওই ST SC মাইনরিটি এইগুলোর উপর নির্ভর করে না। আমাদের রাজ্যে সকল অংশের মানুষ, মাইনরিটি SC ST সকল অংশের মানুষ এতদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মধ্যে যে পরিষেবা পাচ্ছেন, কর্মীদের সম্পর্কে আমরা কোনো রকম তাদের বিপরীত মত বা কোনো রকম এরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি। তারা চাইছেন যাতে কেন্দ্রগুলি ভালো করে চলে। আর আমরাও এমন একটি সংগঠন, আমাদের দাবি দেওয়া নিয়ে যেমন আমরা সোচ্চার, তেমনি আমরা চাই যে আমাদের রাজ্যের যে শিশুরা আছে, আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে CI2-র অন্তর্গত এবং সারা ভারত অঙ্গনওয়াড়ি ফেডারেশনের অন্তর্গত আমাদের ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, আমরা চাই যে আমাদের এই যে কর্মসূচি এটা সফলভাবে চলুক, কোনোভাবেই যাতে কোনো ষড়যন্ত্র করে এই কর্মসূচিকে বন্ধ করে না দেয় সরকার। এই বিষয়ে আমাদের ইউনিয়নের পাশে আপনারা সকলেই এসে দাঁড়াবেন, সংবাদ মাধ্যম তার জন্য একটা ভূমিকা গ্রহণ করবে, এই কথা বলছি। আমরা লিখিতভাবে এই বিবৃতিটা এনেছি, আপনারা অবস্থায় আছে, আপনাদের নজরে এনেছে, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে বিস্তারিতভাবে সংবাদপত্রে আপনারা এগুলো তুলে ধরবেন। আমি এখন একটি অন্য বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আমার কাছে অবশ্য সংবাদপত্রে বের হওয়ার আগেই খবরটা এসছে, কে একজন ইউটিউবে দেখেছে, দেখে আমাকে বলেছেন। আজকে সংবাদপত্র খুলে আমরা দেখেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটি ঘটনা,
একজন মহিলা কর্মচারী হাসপাতাল চত্বরেই তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। এখন সেটা হত্যা না আত্মহত্যা সেটা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে। যেহেতু কাজের জায়গায় মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে, এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো ছোটো না, মেডিকেল কলেজ মানে অনেকটা জায়গা নিয়ে মেডিকেল কলেজ। সুতরাং সেখানে রাতের বেলা যে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো মানুষ ছিল কি না, স্টাফরা ছিল কি না, তারপরে সিসি ক্যামেরা ছিল কি না, নিরাপত্তা বাহিনী ছিল কি না, আমরা কিছুই জানি না। এসব নিয়েও প্রশ্ন উঠেছে। আমাকে আসতে দেরি হয়েছে কারণে আমাকে ভীষণভাবে অনেকে ফোন করছেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি ফোনটা ধরেছিলাম বলে আমি সরে গেলাম, কারণ ওইদিকে দেখেন আপনারা অনেক ডিএসএফ সব বসে থাকে। গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আমি তো কথা বলেছি ওদের সঙ্গে। তো এটাই প্রেস মিট হবে শুনে আমি আমাদের জয়াদিকে বলেছিলাম আমি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়টা তুলব। তো আপনাদের নজরে আমরা আনতে চাইছি, কারণ যেহেতু প্রশ্ন উঠে গেছে একটা রহস্যজনক মৃত্যু, সুতরাং এটার আমরা সুষ্ঠু তদন্ত চাইছি। আমাকে অনেকে ফোনের মধ্যে বলেছেন এটা তো একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলেছে। তখন আমি বললাম না, খবরের কাগজে এরকম বের হয়নি, আত্মহত্যা বলেছে পুলিশ। দেখা যাক, লেট আস ওয়েট অ্যান্ড সি। আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। যদি এটা মার্ডার হয় তাহলে সেটা এটা অন্য রকম কেস, আর আত্মহত্যা করলে সেটা অন্যরকম কেস। মেয়েটির বাড়িও নাকি হাসপাতালের কাছাকাছি এবং তার বাড়ির থেকেই অভিযোগ উঠেছে এটা আত্মহত্যা নয়, এটা খুন। যেহেতু কাজের জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, সুতরাং প্রশ্ন তো উঠবেই, বিতর্ক উঠবেই। এবং অনেকে বলেছেন যে না, এটা ঠান্ডা মাথায় হত্যা, আপনারা কিন্তু একটু ভালোভাবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো আমরা বসবো, আমাদের আরও কিছু মেয়েরা আসবেন, আমরা বসে এখানে এক্ষুনি তাৎক্ষণিক কী কর্মসূচি নেওয়া যায় এটা আমরা দেখব। আমরা কথা বলবো, পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলবো, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবো। একটু সময় লাগবে, কিন্তু এটা যদি ঘটতে থাকে, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আপনারা দেখেছেন, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এটা ছড়িয়েছে, আগুন জ্বলেছে আমাদের দেশে, কিন্তু এখনও কিন্তু সেটার কোনো সুষ্ঠু বিচার পায়নি, পরিবার কোনো ন্যায় বিচার পায়নি। কারণ ওটা ছিল একটা সংগঠিত অপরাধ, অনেকে মিলে অভয়ের উপর আক্রমণ করেছে, মাত্র শাস্তি পেয়েছে একজন। সিবিআই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের তদন্ত নিয়ে আমরা চাইছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার পাক। ঠিক একইভাবে আমাদের আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বিষয়টা আজকে আমাদের সামনে এসে উঠে হাজির হয়েছে, দেখুন দুটো মেডিকেল কলেজ আছে, অনেক কলেজ আছে আমাদের ত্রিপুরাতে, এখন পলিটেকনিক কলেজ আছে, আইটিআই আছে, সমস্ত মহকুমাতে স্কুল আছে, এতগুলো অফিস আছে। আমরা কিন্তু আজ পর্যন্ত এ কথা শুনিনি যে আমাদের ত্রিপুরাতে কোনো অফিস, আদালতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। কোনো ছাত্রী কিংবা কোনো মহিলা কর্মী কোনো মৃতদেহ পাওয়া যায়নি। সুতরাং ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ কতদিন হয়েছে, এটা জন্ম থেকেই এই মেডিকেল কলেজ বিতর্ক শুরু করেছে, বিতর্কের সূত্রপাত করেছে নানান বিষয়ে, যাগুলো এগুলি আমাদের বলার বিষয় না। সেই কলেজ মাত্র 1.5-2 বছর হয়েছে হয়তো, তার মধ্যেই যদি এরকম একটা বীভৎস ঘটনা ঘটে তাহলে প্রশ্ন উঠবেই। এবং অনেকে আমাকে পরিষ্কার বলেছেন যে দেখুন দিদি, এটার মধ্যে কোনো লুকোচুরি নেই, এটা একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, আপনারা রাস্তায় নামুন। আমরা বলছি ঠিক আছে, নিশ্চয়ই আমরা এটা করবো, কী করা যায় আজকে আমরা সিদ্ধান্ত নেব, নিয়ে আমরা হচ্ছে আবার স্টেটমেন্টে জানিয়ে দেব। সুতরাং আমরা চাইছি এই রহস্য মৃত্যুর সুরাহা হোক। সাংবাদিক